কথায় আছে বন্যেরা বনে সুন্দর, তাই তাদের চিড়িয়াখানার বদ্ধ ঘেরাটোপে নয়, বরং তাদের নিজস্ব ক্ষেত্র বনভূমিতে অবাধে বিচরণ করতে দেখার মজাটাই আলাদা। আর এমন আনন্দের স্বাদ নিতে একবার অবশ্যই আসতে হবে ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্কে। আর এক্ষেত্রে আমরা নিজেদের সত্যিই সৌভাগ্যবান মনে করি, কারণ এ যাত্রায় আমরা দেখার সুযোগ পেয়েছিলাম ময়ূর, হরিণ, বুনো শুয়োর, বাইসন থেকে হাতি। আর এই তালিকায় যাদের নাম মোটা হরফে লেখা থাকবে সেগুলো হলো গন্ডার আর চিতা। গরুমারা ফরেস্টে আমরা মূলত দুটি ওয়াচ টাওয়ার সাফারি করেছি, একটি যাত্রাপ্রসাদ আর অপরটি মেদলা। আর এই সাফারির পরিপূর্ণ গল্পটি থাকবে আজকের ব্লগ জুড়ে। জেস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো রয়েছেন আর আমরাও খুব ভালো রয়েছি। তো আজকে আমরা বেরিয়েছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে সাফারির উদ্দেশ্যে। এটা একদম সকালের স্লট। জেনারেলি এই স্লটে এন্ট্রি ফি বাবদ 210 টাকা করে পার হেড নেওয়া হয়, কিন্তু বর্তমানে এটি 10 টাকা নেওয়া হচ্ছে। চলুন তাহলে আজকে আমাদের সাফারির এক্সপিরিয়েন্স কেমন থাকে, সাইটিং হয় কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত ব্লগ জুড়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের লাটাগুড়ি ইকোট্যুরিজম থেকে পায়ে হাঁটা দূরত্বে এই বুকিং কাউন্টার থেকে আমরা আজকের ওয়াচ টাওয়ারে জিপ সাফারির বুকিং করেছি। সাফারির বুকিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ওয়াচ টাওয়ার সাফারির বুকিং আগে থেকে বা অনলাইনে করা যায় না। দিনের যে স্লটে সাফারির পরিকল্পনা থাকবে সেই দিন ওই নির্দিষ্ট স্লটের টাইমিংয়ের ঘণ্টাখানেক আগে টিকিট বুকিং করতে হবে। এক্ষেত্রে আইডেন্টিটি কার্ড আবশ্যিক। এখন বাজে হচ্ছে 5:40। তো আমরা স্টার্ট করলাম এই জিপে করে। আর আমাদের জিপের জন্য পড়লো 1680 টাকা পড়লো। আর এই যে সায়নি বসে, আর জিপ অ্যান্ড গাইড দাদা বাবদ 1680। আর এন্ট্রি ফি আমাদের লাগেনি আজকে, মানে জাস্ট 10 টাকা করে লেগেছে পার হেড, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 200 সামথিং যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। তো 10 টাকা করে লাগলো, 20 টাকা আমার রোড, আর জিপ অ্যান্ড গাইড বাবদ 1680 এই আপাতত খরচা। আর আমরা বেরিয়েছিলাম 5টা নাগাদ, যেহেতু আমাদের রিসোর্ট থেকে একদমই পায়ে হাঁটা ডিস্টেন্সে মানে গেট এখানে, তাই মোটামুটি 5:30টার আগেই আমরা পৌঁছে গেছি। তো যেহেতু টিকিট ফিকিট হয়ে গেছে সেহেতু আমরা বেরিয়ে পড়লাম। আর সকালের স্লটটা এপ্রিল-মে মাসে মোটামুটি 5:30টা থেকে শুরু হয়ে যায় টিকিট দেওয়া। আমাদের প্রথম স্লট চুজ করার মূল উদ্দেশ্যই হলো অ্যানিম্যাল সাইটিং। না, তবে কখনোই এটা বলছি না যে অন্যান্য স্লটে সাফারি করলে আপনারা কোনো পশু পাখির সাথে সাক্ষাৎ করতে পারবেন না। আসলে জঙ্গল সাফারিতে এসে অ্যানিম্যাল সাইটিংটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। তবে খুব সকালের দিকে যেহেতু জিপে শব্দ কম থাকে আর আবহাওয়াও মনোরম থাকে, তাই পশু পাখি বিচরণ করার সম্ভাবনাও তুলনামূলকভাবে বেশি থাকে। তবে যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে একথাই বলবো যে জঙ্গল ভ্রমণ করতে হলে তার নিজস্ব সৌন্দর্যের জন্য করতে যাওয়াই ভালো। কথায় কথায় আমাদের জিপ এখন ছুটতে শুরু করেছে রাস্তার দুপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই রকম বেশ কিছুটা চলার পরে আমরা মূল অরণ্যে প্রবেশ করব। তবে জিপ থেকে রাস্তার দুপাশের ঘন জঙ্গল দেখার উন্মাদনাই আলাদা। পারলে যেন দু চোখ দিয়ে ফালাফালা করে ফেলতে চেষ্টা করছি এই জঙ্গল। লাগছে যেতে আমাদের, দারুণ সুন্দর। এখন আমাদের জিপ মেন রোড ছেড়ে প্রবেশ করছে মূল জঙ্গলের ভিতরে। এটি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে যাওয়ার চেক পয়েন্ট। বুকিংয়ের ডিটেলস চেক করে জিপ ভিতরে প্রবেশের অনুমতি পায়। আর এই চেক পয়েন্টে এসে প্রথমেই যেদিকে চোখ চলে যায় তা হলো দিগন্ত বিস্তৃত চা বাগান। সকালের প্রথম সূর্যরশ্মি তির্যকভাবে চা বাগানে পড়ে অপূর্ব মোহময়ী রূপ ধারণ করেছে।
অরণ্যের নিস্তব্ধতাকে চুরমার করে আমাদের জিপ এখন ছুটে চলেছে জঙ্গলের বুক চিরে। আর আমাদের চোখ দুটো সম্পূর্ণ নিবদ্ধ ওই বড় গাছগুলোর ফাঁকের ভিতর দিয়ে, যতটা দূরে পৌঁছানো যায় আর কি। জঙ্গলের পরিবেশকে দুর্দান্ত উপভোগ করছি, তবে মনের কোণে ইতিউতি উকি দিচ্ছে যে কখন এই জঙ্গলের পরম সম্পদগুলোর দেখা মিলবে। এইসব 7-5 ভাবছি আর হঠাৎ দেখা মিলল ময়ূরের। জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে কত নাম না জানা গাছের সাথে প্রথম সাক্ষাৎ হচ্ছে তার ইয়ত্তা নেই। শুধু তাই নয়, তাদের প্রাচীনত্ব দেখেও মাঝে মাঝে বিস্মিত হচ্ছি। কত গাছের কাণ্ডে বিভিন্ন পরজীবী পরভোজী উদ্ভিদের বাস হয়েছে, অথচ গাছগুলো সেসব অবলীলায় সহন করছে। এটাই বোধহয় গাছের ধর্ম, সহনশীলতা। তাই সে শুধু পৃথিবীতে দিয়েই চলেছে, কোনো অপেক্ষা ছাড়াই। এটা হচ্ছে বন দপ্তরের পোষা হাতি এবং তার পেছনে বন দপ্তরদের কোয়ার্টার আছে। হাতিটা আবার কি সুন্দর তাকিয়ে আছে আমাদের দিকে। এই আরেকটা হাতি। বন দপ্তর বিভাগের এই পোষ্য হাতিগুলি মূলত বাহন হিসেবে ব্যবহার হয়। জঙ্গলের ভিতরে যেখানে জিপ যেতে পারে না, সেখানে পৌঁছানোর কাজে ব্যবহৃত হয়। সেটা চোরা শিকারী দমনই হোক আর আহত পশু উদ্ধার করাই হোক। সব জিপগুলো দাঁড়িয়েছে। এটাই যাত্রাবসাদ ওয়াচ টাওয়ার না দাদা? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, যাত্রাবসাদ ওয়াচ টাওয়ার। আর এই সামনে কি এটা মূর্তি নদী? হ্যাঁ, এর সামনেটা হচ্ছে মূর্তি নদী। চলুন যাবো আমরা এখন ওখানে। চলো যাওয়া যাক। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ওই যে দূরে নদীটিকে দেখা যাচ্ছে, ওটি মূর্তি নদী। ওয়াচ টাওয়ারের ডেক থেকে এখানের প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ। যতদূর চোখ যায় শুধুমাত্র সবুজ তৃণভূমি। তার ধার দিয়ে বয়ে চলা এই মূর্তি নদীতে এখন জল প্রায় নেই বললেই চলে, তবে বর্ষাকালে নদীর জল পার্শ্ববর্তী তৃণভূমিকেও প্লাবিত করে। আর দূরে যে অস্পষ্ট পাহাড়গুলি দেখা যাচ্ছে, ওটাই ভুটান সীমান্ত। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে এখন আমরা যাচ্ছি রাইনো পয়েন্টের দিকে। এই ওয়াচ টাওয়ারটি থেকে সেভাবে কোনো পশু পাখির দেখা না পেলেও আজকের সকালের শুরুটা আমাদের দুর্দান্ত হলো। প্রকৃতির এই নির্জনতার মধ্যে বুদ্ধি ও মনন স্তরে প্রকৃত প্রশান্তির সন্ধান পেলাম। বেশ কিছুটা দুর্দান্ত মুহূর্ত কাটিয়ে আমরা এখন রাইনো পয়েন্টের পথ ধরেছি। এই পথে প্রথম চোখে পড়ল হরিণটিকে, যে ব্যস্ত রয়েছে নিজের আহার গ্রহণে। আমরাও খানিকক্ষণের জন্য জিপ থামিয়ে তার এই অবাধ বিচরণকে ক্যামেরাবন্দি করতে থাকলাম। এখন লিচু ধরে রয়েছে ছোট ছোট, বোঝা যাচ্ছে। আর এগুলো সব কোয়ার্টার ফরেস্ট ডিপার্টমেন্টে। আর আমরা এখন যাচ্ছি রাইনো পয়েন্টের দিকে। গাড়ি দাঁড় করিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা এখন। দেখা যাক কীরকম হয়। বাট এরকম রাস্তায় জঙ্গলের মধ্যে হাঁটতে খুব ভালোই লাগে। দেখুন চারিদিকটা প্রচুর পশু জন্তু পাখির আওয়াজ, ওই জন্যই আরও ভালো লাগে আর কি।
দেখুন কত বড় বড় গাছ। হ্যাঁ, এই যে হচ্ছে রাইনো পয়েন্ট, আর আমরা পৌঁছে গেছি। শাইনি দেখো কি দেখতে পাও, আরে বাহ, অপূর্ব জায়গা। এই জায়গাটাও খুব অপূর্ব, দেখুন কি সুন্দর। এই রাইনো পয়েন্টের পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে, এটি মূর্তি নদীর শাখা নদী ইন্নমঝোড়া। নদীর দুপাশে যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর কেবলমাত্র সবুজ বনানী। আর এই নদীর পাশে সবুজ তৃণভূমির মধ্যে যে সিমেন্ট বাঁধানো গোলাকৃতি অংশটি, এটি সল্ট পিট। এখানে বন দপ্তর থেকে নুন ছড়ানো হয়, যাতে নুন খেতে আসে অরণ্যের পশু পাখিরা। এখন প্রচুর পাখি এসেছে এই সল্ট পিটে, যার মধ্যে ময়ূর তো রয়েছেই, তার সাথে রয়েছে অনেক নাম না জানা পাখিও। আর একটা পাখির সাথে এখানে নতুন পরিচয় হলো, ধনেশ পাখি, যার অপর নাম হর্নবিল। আর এই ইন্নমঝোড়া নদীটিতে অসংখ্য মাছ রয়েছে। নদীর জল এতটাই স্বচ্ছ যে এত উঁচু ডেক থেকেও দেখতে কোনো অসুবিধা হয় না। এখন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হাতির পাল, যারা মহানন্দে বিচরণ করে বেড়াচ্ছে তৃণভূমিতে। একটা কথা না উল্লেখ করলেই নয়, এখানে এসে নতুন পশু পাখির সাথে যেমন দেখা হলো, তেমনি এখানের প্রাকৃতিক সৌন্দর্য মনকে পরিপূর্ণতা দিল। রাইনো পয়েন্ট থেকে বেরিয়ে আমরা ফেরার পথ ধরেছি, আর এ সময় হঠাৎ দেখা পেলাম এই হরিণটির। তবে না, এখানেই শেষ নয়। এই পথে পরপর অনেক কিছু ঘটনার সাক্ষী থাকলাম আমরা। সে পথমধ্যে ময়ূরের পেখম মেলে ধরে নাচ থেকে শুরু করে বাইসনের উন্মত্ত দৌড়। প্রতি পরতে পরতে অরণ্য তার শ্রেষ্ঠ উপহারগুলো দিল আমাদের। সব মিলিয়ে ফেরার পথটা হয়ে উঠল রোমহর্ষক। ফেরার পথে ক্যামেরা তাক করে বিভিন্ন গাছগাছালিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আমরা। আর হঠাৎ জঙ্গলের একদিক থেকে একদল বাইসন দৌড়ে রাস্তা অতিক্রম করা শুরু করলো। এমন ঘটনার সূত্রপাত হতেই আমাদের জিপ ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে খানিক তফাতেই। এই বাইসন বা ইন্ডিয়ান গৌড় সাধারণত হিংস্র প্রকৃতির এবং আক্রমণাত্মক হয়ে থাকে। যাই হোক, এমন ঘটনার সাক্ষী থাকতে পেরে আমরা বেশ রোমহর্ষক আনন্দ উপভোগ করলাম। বাইসন দেখে আরেকটু এগোতেই দুহাত অন্তর দেখা পেলাম অসংখ্য ময়ূরের। কেউ পেখম মেরে ধরে নাচছে, আবার কেউ আপন মনে জঙ্গলে বিচরণ করে বেড়াচ্ছে। এখন আবার এক অদ্ভুত দৃশ্য। গাছের গুড়ির কোটর থেকে বেরিয়ে আসছে একটা গোসাপ।
ক্যামেরা তাক করতেই সে আবার কোটরে ঢুকে গেল। আমাদের সাথে থাকা গাইড দাদাটি পথে যেতে যেতে আমাদের এই সমস্ত ঘটনার সাক্ষী থাকতে সাহায্য করছেন। খুব সুন্দর আর অসম্ভব সুন্দর, সুন্দরতম দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম এই গরুমারা জঙ্গলে পরিভ্রমণকালে। আমরা এখন মর্নিং স্লটের জিপ সাফারির একেবারে অন্তিম পর্যায়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চেক পয়েন্ট ক্রস করে মেন রোড ধরে নেব। সব মিলিয়ে এটুকুই বলবো, আমাদের সাফারির অভিজ্ঞতা এই স্লটে দুর্দান্ত। সাফারির জিপ জঙ্গল থেকে লাটাগুড়ি মালবাজার যাওয়ার মূল রাস্তা ধরেছে বেশ কিছুক্ষণ হলো। আমরাও বেশ ফুরফুরে মেজাজে যাত্রাটা উপভোগ করছিলাম। হঠাৎ দেখি রাস্তার ঠিক পাশে একটি বিশাল আকৃতি হাতি খাবার সংগ্রহ করতে ব্যস্ত। এহেন দৃশ্যের মুখোমুখি হব সেটা ছিল আমাদের কল্পনাতীত। তবে এমন দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে পেরে আমাদের ভালো লাগাটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এই সাফারিতে আমাদের মোট সময় লাগলো 2.5 ঘন্টা। দিনে মোট 4টি স্লটে সাফারি করানো হয়ে থাকে। ভোর 5:30টা, সকাল 7:30টা, দুপুর 2টো এবং বিকেল 3টে। এখন বাজে দুপুর 2:45 আর আমরা স্টার্ট করছি আবার একটা ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, মেদলা ওয়াচ টাওয়ার জিপ সাফারির উদ্দেশ্যে। আর বাট আমরা টিকিট কিন্তু 2টোর সময় গিয়ে কেটে এনেছিলাম, বিকজ টিকিট এখন বন্ধ হয়ে যায়। তো আপনাকে কাটতে গেলে সেম জায়গা যেখান থেকে আমরা এর আগে যাত্রা প্রসাদের কাটলাম, এখন আমরা ওখানেই যাচ্ছি, বাট টিকিট ওখান থেকেই আমরা 2টো নাগাদ, 2:45 নাগাদ গিয়ে কেটে এনেছি। আর এনে একটু এখানে রেস্ট করে এখন 4:45-টের সময় আবার বেরোচ্ছি। বাই দ্য ওয়ে আমাদের লাগলো পার হেড 90 টাকা করে লাগলো। এই যে টিকিটের টাইমিংটা হচ্ছে দুপুর 2টো থেকে 3টে। মেদলা ওয়াচ টাওয়ারের যে সাফারিটা শুরু হচ্ছে সেটা 4:45 থেকে, তাই আমরা এখন বেরোচ্ছি। আর জিপের পয়সা এখন গিয়ে পে করব, করে জিপে উঠে আমরা সাফারি স্টার্ট করব। চলুন দেখতে থাকুন। আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে গেটের কাছে পৌঁছে গেছি যেখান থেকে স্টার্ট হবে। চলুন দেখাচ্ছি। আর এই যে হচ্ছে গেট, আবার এই গেটে পৌঁছে গেছি। এখানে ঢুকে দেখুন শাইনি টিকিট কাটছে। ওখানে গিয়ে আমাদের আর কি ওই জিপের জন্য টাকা জমা দিয়ে বুকিং করতে হবে, দেন জিপ দিয়ে দেবে ওরা, দেন এসে আমরা জিপে উঠবো। চলুন তাহলে ও টিকিট কেটে আনুক, দিয়ে আমরা স্টার্ট করি। তো এই যে জিপগুলো দাঁড়িয়ে, এগুলো করেই সাফারি করানো হয় আর কি। দুর্গা আমরা এই স্টার্ট করলাম, জিপে চেপে চড়ে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি
মেটলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ইয়েস, আর আমাদের গাইড আর জিপ গাড়ির চার্জেস বাবদ পড়লো 1680 টাকা। 1680 টাকা, সেম অ্যাজ যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। যাত্রাপ্রসাদে আমরা সকালে গেছিলাম, আর এখন সন্ধেবেলা আমরা এটার উদ্দেশ্যে বেরোচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনারা ওয়াচ টাওয়ার মানে জঙ্গল সাফারি করতে গেলে বেস্ট টাইম হচ্ছে এই সকালটা, আর নইলে সন্ধ্যেরটা। কারণ এই সময় আপনাদের সাইটিংয়ের চার্জ মানে অ্যানিম্যালদের দেখার সুযোগ সব থেকে বেশি থাকে। বাকিতে গেলেও যে দেখতে পাবেন না তা না, বাট এই দুটোয় চেষ্টা করবেন প্রথম ট্রিপ ভোরের মানে সকাল 6টা আর সন্ধ্যের লাস্ট ট্রিপটা দেখার। তো আমরা এখান থেকে জঙ্গল সাফারি করব, দেন ওখানে মোষের গাড়ি করেও আর একটু ভেতরে যাওয়া যায়, সেটাও আমরা দেখব। আর তারপরে একটা এখানে লাস্ট ট্রিপ করলে আপনারা যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে এখানে ট্রাইবালদের একটা আয়োজন করা হয়, যেটা আপনারা এই লাস্টের সাফারিটাতেই দেখতে পারবেন। মানে আপনি লাস্টের সাফারিটা গেলে ওইটা আপনারা দেখতে পাবেন। তো ওটাও আমরা আজকে দেখব, দেখে সব কভার করে ব্যাক করব। আজকে আমাদের এই ওয়াচ টাওয়ারটারই সমস্ত ডিটেলস থাকবে, আর কি দেখি না দেখি সব ডিটেলস থাকবে, আর সব জানার জন্য দেখতে থাকুন। আচ্ছা, এটাই হচ্ছে গেট মেঘলা ওয়াচ টাওয়ার। এই যে চেক পয়েন্ট, আর এই যে চেক পয়েন্ট, আমরা এখানে এন্ট্রি করব, করে ভেতরে ঢুকে যাবো। এন্ট্রি হয়ে গেছে, দেন সোজা জঙ্গলে। চলুন যাওয়া যাক। তো সাইনি, কেমন লাগছে? দুর্দান্ত, আমার বরাবরই সাফারি খুব পছন্দের একটা জিনিস, তো অভিজ্ঞতা দুর্দান্ত। হ্যাঁ, আর সকালেরটা তো খুবই ভালো ছিল, আর এখনো জাস্ট স্টার্টিং, আশা করি ভালোই হবে। হ্যাঁ, এখানে যারা আগে করেছেন বা এখানকার স্থানীয় মানুষরা, তারা প্রত্যেকেই বলছেন যে মেটলার ওয়াচ টাওয়ার থেকে সাইটিং খুব ভালো হয়। তো দেখা যাক, শুধু তো সবাই বললে হবে না, তার সাথে আমাদের ভাগ্যেও থাকতে হবে। দেখা যাক কিরকম কি অভিজ্ঞতা হয়, আপনাদের সাথে সবটা শেয়ার করব। দেখুন এখানে কিরকম জঙ্গলে ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে। রাস্তা খুব একটা ভালো না জঙ্গলের ভেতরটা, আর এটা একটু বেশি এবড়ো খেবড়ো রাস্তা। এই জঙ্গলটাও এই সাইডটা একটু বেশি ঘন, তো এই জঙ্গলটা একটু বেশি ভালো লাগছে কম্পেয়ার টু যাত্রাপ্রসাদ। সাইনি, তোমার কি মতামত? একদমই তাই, এটা যাত্রাপ্রসাদের থেকেও ঘন লাগছে আমার। হ্যাঁ, কিন্তু রাস্তাটাও খারাপ একটু বেশি, বাট দ্যাটস ওকে। এমনি আমরা বেশ ভালোই এনজয় করছি। হ্যাঁ, ঝিঝি পোকার সাউন্ড। আচ্ছা, হর্নবিল, এই যে আওয়াজটা ছিল এটা হর্নবিলে। জঙ্গলের ভিতরে এইগুলো ঝোড়া। এখন গ্রীষ্মকালে এগুলোতে জল বেশ কম রয়েছে ঠিকই, তবে বর্ষাকালে এগুলো বেশ পূর্ণ থাকে। পশু পাখিরা এখানে আসে জল পান করতে। এখন অবধি আমরা ভেতরে হাঁটছি, যাচ্ছি, সাইডিং হয়নি, বাট জঙ্গল খুব ভালো লাগছে, বিভিন্ন ধরনের আওয়াজ। আশা করি আপনারাও পাচ্ছেন, বাট আমরা এখানে খুবই জোরে আওয়াজ পাচ্ছি। মানে জঙ্গলের যেটা আওয়াজ হয় সেটা একদম সত্যি। এই যে জিপগুলো এখন আমাদের গতিপথের বিপরীত মুখে রয়েছে, মানে ফেরার পথ ধরেছে, এগুলো হলো কোর জঙ্গল সাফারির জিপ। এখানে বলে রাখি, সাফারি এখানে দু ধরনের করানো হয়, একটি ওয়াচ টাওয়ার সাফারি আর অপরটি কোর জঙ্গল সাফারি। ওয়াচ টাওয়ার সাফারির বুকিং কাউন্টারটির অবস্থান তো আমরা এই ব্লগে অলরেডি উল্লেখ করেছি, আর কোর জঙ্গল সাফারির বুকিং হয় লাটাগুড়ি বাজারে মুস্কান গিফট হাউসের পিছনের কাউন্টার থেকে। দুটো সাফারিতেই মূল পার্থক্য হলো ওয়াচ টাওয়ার সাফারিতে আপনাকে নিয়ে যাওয়া হবে ওয়াচ টাওয়ারে,
জঙ্গলের সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে, যেখান থেকে সল্ট পিটে পশু পাখিদের বিচরণ আপনারা দেখতে পাবেন। আর অপরদিকে কোর জাঙ্গল সাফারিতে আপনাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হবে। জঙ্গলের মূল আনন্দ পেতে এই সাফারির জুড়ি মেলা ভার। সুন্দর লাগবে। বেশ অনেকটা জিপে আসার পর এক জায়গায় জিপ থেমে গেল। এখান থেকে জঙ্গলের চেক পয়েন্ট পর্যন্ত আমাদের নিয়ে যাবে মোষের গাড়ি। জঙ্গলের মধ্যে এক অনন্য অনুভূতি। এর এক পাশে রয়েছে চা বাগান, আর আমরা মোষের গাড়িতে উঠে হেলতে দুলতে চলেছি গ্রামের মেঠো পথ ধরে। জঙ্গলের জীবন সব মিলে এক অনন্য অনুভূতি। এগুলো সব ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা হাতি আর কি, মানে ওনারা ইউজ করেন। অনেক সময় জঙ্গলে অনেক ভেতরে যেতে হয় তো, যেখানে ধরুন জিপও যেতে পারবে না, তখন হাতি করেই যেতে হয়। ওই জন্য যে কোনো ফরেস্ট এরিয়ায় ফরেস্ট ডিপার্টমেন্টের মানে ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যেখানে থাকার জায়গা ওখানে হাতি সবসময় পেয়ে যাবেন আপনারা। এই হাতিটার উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে দাঁত অনেক বড় বড়, এখন দেখাতে পাচ্ছি না। তো আমরা এখন মোষের গাড়ি করে এসে এখানে নামলাম, নেমে একটু হেঁটে হেঁটে আগে এগোচ্ছি। সামনে কোনো নদী আছে, এটা মূর্তি না অন্য নদী সেটা গিয়ে জেনে বলছি আমাদের গাইড দাদাকে জিজ্ঞেস করে। তো আপাতত আমরা হাঁটছি, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে পাখির আওয়াজ, আর আমরাও খুব সুন্দর নেচারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, অপূর্ব লাগছে। হ্যাঁ, আর এই নিস্তব্ধতা না সত্যি খুব আকর্ষণীয়। হ্যাঁ, নো ডাউট। এই যে আমার পেছনটাই এদিক দিয়ে এলাম, এই দেখুন আরও আগে লোক যাচ্ছে, এরকম সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে ফেন্সিং আছে, যেহেতু বর্ডার এরিয়া দেখতেই পাচ্ছেন। এর আমার ডান দিকেও ফেন্সিং করা আছে তার দিয়ে, আর বাঁ দিকেও আছে তার দিয়ে ফেন্সিং করা, যাতে কোনো জন্তু জানোয়ার না চলে আসে। আর গাইডরাও রয়েছে, আগে যাচ্ছে, আর আমরা পেছনে হেঁটে হেঁটে আসছি। ওনারা এই রাস্তা দেখাচ্ছেন আর কি। সামনে কোনো নদী আছে, ওটা গিয়ে দেখছি কি, আর এরকম রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। তো পড়ন্ত বেলায় সুন্দর সূর্যের আলোয়, হালকা সূর্যের আলোয় আমরা এগিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে হাঁটছি। এ এক দারুণ অভিজ্ঞতা, কিন্তু এটা খালি এখানে এলেই পাবেন আপনারা, আর কোথাও পাবেন না। মানে এই ওয়াচ টাওয়ারে না, মেদলা ওয়াচ টাওয়ার। হ্যাঁ, মেদলা ওয়াচ টাওয়ারে। তো হাঁটতে হাঁটতে আমরা একটা ওয়াচ টাওয়ারের কাছে এসে পৌঁছালাম। এই দেখুন অনেকে উঠছে, বেশ উঁচু, আর চারিদিকে জঙ্গল ঘন। তো আশা করছি ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর একটা সিনিক ভিউ পাবো। আর এই রাস্তা ধরে আমরা হেঁটে এলাম, আর আমার এই দিকে নদী আছে একটা, এই যে। চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক, ওখান থেকে আরও ভালোভাবে দেখতে পারবো।
এই হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ারের সল্ট পিট। আর দেখুন সল্ট পিটের পাশে কি অপূর্ব দৃশ্য, পেখম ছড়িয়ে ময়ূরের নৃত্য। দিনটা সার্থক না বলে এটাই বলবো, জীবনের একটি সুন্দরতম দিন, স্মৃতির ডায়েরিতে তুলে রাখা অবিস্মরণীয় একটি দিন। এবারে দেখুন এই অভূতপূর্ব মুহূর্তটি। ওয়াচ টাওয়ার থেকেই এই ঘটনার সাক্ষী থাকতে পেরে নিজেদেরকে অবশ্যই আরেকবার সৌভাগ্যবান বলেই মনে হয়। তবে আরও একটি বিশেষ কথা উল্লেখ না করলেই নয়, চিতাটিকে অবলীলায় বিচরণ করছে তৃণভূমিতে। পাশে অসংখ্য ময়ূরী তাকে আবৃত হয়ে নিজেদের মতো বিচরণ করছে। কেউ কাউকে ক্ষমতার আস্ফালন করতে অহেতুক আক্রমণ করছে না। ভালো করে দেখলে দেখা যায় তৃণভূমির পিছনের জঙ্গল থেকে মাঝে মাঝে একটি বুনো শুয়োর বেরিয়ে আসছে, আবার জঙ্গলের ভিতরে ঢুকেও যাচ্ছে। জঙ্গলের ভিতরে আক্রমণ হয় সম্পূর্ণই খাদ্যের প্রয়োজনে। শুধুমাত্র আমরা মানুষই বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব, যারা শুধুমাত্র ঈর্ষা আর পরশ্রীকাতরতার বশে একে অন্যের ক্ষতি সাধনে মত্ত হয়ে উঠি। যাই হোক, এখানে সল্ট পিটে বেশ কিছু গন্ডারের আনাগোনা রয়েছে, আর মাঝে মাঝে রয়েছে এখানে বকের আনাগোনাও। ময়ূরীর সংখ্যাও কিছু কম নেই। ওই যে পেছনে লেপার্ড, এই যে লেপার্ড পেছনে। সূর্য পশ্চিম আকাশে ঢলেছে, আর এই মূর্তি নদীর পাড়ে একসাথে বিচরণ করছে একাধিক বাইসন আর স্পটেড ডিয়ার। সবশেষে এটাই বলবো, জঙ্গল সত্যিই খুব সুন্দর, তার প্রতিটি পরতে পরতে এক এক রকমের সৌন্দর্য। এই হচ্ছে রিভারটা, এই মুক্তি রিভার পুরো একদম বেন্ডটা দেখা যাচ্ছে অনেকটা। আর বাইসনগুলো এখানেই ছিল আর কি। আর শর্ট পিটের অপোজিটে যেখানে আমরা রাইনো দেখলাম আর কি, তো খুব ভালো লাগছে আর কি, অনেকটা নদীটা দেখা যাচ্ছে।
ভালো। আর আমরা এই দিক দিয়ে এলাম রাস্তা দিয়ে, খুব ভালো। আসার সময় যে পোষা হাতিগুলো দেখেছিলাম, এখন বন দপ্তরের কর্মীরা সেই হাতিতেই বেরিয়েছেন পেট্রোলিংয়ে। চোরা শিকারি রুখতে আবার কোথাও কোথাও আহত পশুর চিকিৎসার প্রয়োজনে এনারা এখানে রুটিন পেট্রোলিং করে থাকেন। এই সাফারির ডিউরেশন ছিল 3.5 ঘন্টা। তো আমরা এখনও ওয়াচ টাওয়ারেই দাঁড়িয়ে, আর এই আজকের সাইডিং লাকিলি খুব ভালো হয়ে গেছে। আমরা গন্ডারও দেখতে পেয়েছি, আর লেপার্ডও দেখতে পেয়েছি, ময়ূর তো আছি, সবই তো দেখালাম আপনাদেরকে। লেপার্ডটা দাঁড়ানো অবস্থা আমরা দেখছিলাম, ভালো করে তখন রেকর্ড করতে পারিনি, বাট আমরা দাঁড়ানো অবস্থাতেই দেখেছিলাম। আর এখানে বাইসন আছে, আর এই যে নদীটা আমি যেখানে দাঁড়িয়ে, সামনের যে নদীটা, এটা হচ্ছে মূর্তি নদী, মূর্তি রিভার। তো খুব ভালো লাগছে আর কি এই সময় এখানে এইভাবে দাঁড়িয়ে থাকা। সত্যি আমি লাকি এনাফ নিজেকে মনে করি, যার জন্য এরকম সুযোগ পেয়েছি আর কি, যে এরকম সময় এখানে দাঁড়িয়ে থাকা, জঙ্গলটাকে এনজয় করা। তার সাথে সাইডিং হয়ে গেছে, এখনও ইয়ে রয়েছে, গন্ডার দাঁড়িয়ে আছে আর কি। তো খুব ভালো লাগছে, সল্ট পিট ওটাই আর কি, দ্যাটস ওয়াই ওরা রয়েছে আর কি। তো ওভারঅল অভিজ্ঞতা খুব ভালো। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবো, আরও সন্ধে হলে দেন ব্যাক করবো, কারণ আর তো কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো হোপফুলি আজকেই আমাদের লাস্ট সাফারি। আশা করি আপনারাও এনজয় করছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে আপনাদের তা কমেন্ট করতে পারেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদেরকে অনেকভাবে মোটিভেট করে যে এরকম আরও ভিডিও বানাতে। তো আমাদেরও ভালো লাগে, আর কিছুই না। তো দেখতে থাকুন। একটি অসম্ভব সুন্দর দিনের শেষ হলো এই ট্রাইবাল ডান্সের মধ্যে দিয়ে। এই ডান্স প্রোগ্রামটি মূলত উপজাতিদের নৃত্যকলাকে উৎসাহ দিতে ও তাদের সামান্য কিছু রুজিরুটির আশায়। এনারা পর্যটক ও দর্শক হিসাবে আমাদের আহ্বান জানিয়েছিলেন তাদের নৃত্যে অংশগ্রহণ করতে। আশা রাখি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। দেখা হবে গরুবাড়া ভ্রমণের আরও একটি নতুন পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।